কুইটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি কাহিনীর বিষ। সুচিত্রা ভট্টাচার্যের জন্ম 10ই জানুয়ারি 1950 সালে ভাগলপুরে। তিনি আমাদের কাছে পরিচিত মিতিন মাসির স্রষ্টা হিসেবে। আজকের গল্প পাঠে শ্রীমতী মৌসুমী দে, সূত্রধর সৌপ্তিক দে। শুরু হচ্ছে বিষ। বয়স নেহাত কম নয় মহিলার, অন্তত বছর 45 তো হবেই। মুখেও ভাঙচুর এসেছে টুকটাক, তবু সাজগোজের কি বহর। গাঢ় আইলাইনার, ঠোঁটে চড়া লিপস্টিক, গালের থুতনিতে ব্লাশনের উৎকট ছোপ, কাঁচ ছোঁয়ায় স্টেপ কাট চুলে সরু সরু সোনালি টান। দামি সিফন শাড়ির সঙ্গে ব্লাউজটিও বিপজ্জনক রকমের সংক্ষিপ্ত। বোঝাই যায় খুকি সাজার চেষ্টা মহিলার কোনো খামতি নেই। মিতিন এক দৃষ্টে লক্ষ্য করছিল মহিলাটাকে। শুধু মেকআপই নয়, মহিলার ভাবভঙ্গিও একটু যেন কেমন কেমন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হাজির হয়েছে ভর সন্ধেবেলা। বলল কি যেন জরুরি দরকার, অথচ টানা 5 মিনিট বসে আছে সোফায়, মুখে বাক্যটি নেই। ঘাড় ঝুলিয়ে রং করা বুড়ো আঙুলের নখ খুঁটছে এক মনে। নার্ভাস বোধ করছে কি নাকি সংকোচ? পোশাকের জেল্লাই বলে দিচ্ছে মহিলা যথেষ্ট পয়সাওয়ালা ঘরের। এই ধরনের মহিলারা যে যে কারণে পেশাদার গোয়েন্দাদের দ্বারস্থ হয় তা মোটামুটি জানে মিতিন। হয় বর বুড়ো বয়সে কারোর সঙ্গে লটঘট চালাচ্ছে, তার পেছনে ফেউ লাগাতে চায়, নয়তো নিজের কোনো কেচ্ছা বাদিয়ে ফেসে গেছে, ব্ল্যাকমেলারের পাল্লায় পড়ে হাঁসপাস দশা। উদ্ধার পেতে শরণাপন্ন হয়েছে মিতিনদের। এর কেসটা কি 1 নম্বর নাকি 2 নম্বর? মিতিন অবশ্য খোঁচাখুঁচিতে গেল না। মহিলা আর ভাঙানোর জন্য নরম গলায় বলল, চা চলবে নাকি একটু? মহিলা মুখ তুলেছে, চোখ পিটপিট করে বলল, যদি হয় লিকার টি উইথ সুগার? হ্যাঁ, 1 চামচ। উঠে আরতিকে নির্দেশ দিয়ে সোফায় ফিরল মিতিন। বসতে বসতে বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ম্যাডাম। বলিনি না? মহিলা ফ্যাল ফ্যাল করে তাকালো। আমি লাবণ্য মজুমদার। মহিলার দৃষ্টি যেন ঠিক স্বাভাবিক নয়, কেমন ঘোলাটে ঘোলাটে, উদ্ভ্রান্ত। মিতিন ফের জিজ্ঞেস করল, কাছাকাছি কোথাও থাকেন কি? খুব দূরে নয়, গড়িয়াহাটে। গড়িয়াহাটের কোথায়? এমারেল্ড টাওয়ার, গড়চায় ঢুকে যে 10 তলা বিল্ডিংটা। যে বাড়িতে বিখ্যাত গায়ক অরুণ চক্রবর্তী থাকে? হ্যাঁ, উনি 5th ফ্লোরে, আমরা 8 তলায়। আমরা মানে? আমি আর আমার হাজব্যান্ড। আপনাদের ছেলে মেয়ে? একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। এমারেল্ড টাওয়ারের 2nd ফ্লোরে আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, মেয়ে জামাই সেখানেই থাকে। বেশ। মিতিন সোফায় হেলান দিল। এবার বলুন আপনার সমস্যাটা কি? কথায় কথায় বেশ খানিকটা সহজ হয়েছিল লাবণ্য, আবার চুপ মেরে গেছে, তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎ চোখের মনি স্থির করে বলল, আমার খুব বিপদ। মিতিন মনে মনে বলল, সে আর বলতে। কি হয়েছে? মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। আপনি আমাকে বাঁচান প্লিজ। সামওয়ান ইজ ট্রাইং টু কিল মি। মেরে ফেলতে চাইছে? কেন? জানি না, তবে আমাকে স্লো পয়জনিং করা হচ্ছে। আমি টের পাচ্ছি। কিভাবে?
আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কিরকম র্যাশ বেরিয়েছে, দেখুন আরো অনেক জায়গায় আছে, পায়ে, পেটে, বুকে বাদামি বাদামি ছোপ ছোপ পড়ছে, ঘাড়ে, গলায়, কপালে। অথচ 3-4 মাস আগেও আমার স্কিন কত সুন্দর ছিল, হঠাৎ কেন এসব হচ্ছে বলুন? ঝুঁকে ভালোভাবে নিরীক্ষণ করল মিতিন। লাবণ্যের হাতে শুকনো হামের মতন গুড়ি গুড়ি দাগ ফুটেছে বটে, কিন্তু প্রসাদিত মুখমণ্ডলে ছাপছুপ খুঁজে পাওয়া দায়। মহিলার ম্যানিয়ায় ভুগছে না তো? অতিমাত্রায় রূপ সচেতন মধ্যবয়সী মহিলারা চামড়া টামড়ার ব্যাপারে বড্ড বেশি স্পর্শকাতর থাকে, তিলকে তাল করে ফেলে অনায়াসে। হালকা গলায় মিতিন বলল, শুধু এইসব দেখেই আপনি ধরে নিলেন যে আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে? আরও সিমটম আছে, কিছু খেতে ইচ্ছে করে না, কেমন একটা বমি বমি ভাব, ওয়েট লুজ করছি, চোখ দুটো হঠাৎ হঠাৎ খুব চুলকোয়, মাঝে মাঝে জল কাটে। তা এসব তো অনেক কারণেই হতে পারে ম্যাডাম। হঠাৎ বিষের চিন্তা আপনার মাথায় এলো কেন? কারণ আমি জানি, কিছুদিন আগে একটা বইতে পড়েছি, ওখানে আর্সেনিক পয়জনিং এর যা যা উপসর্গ লেখা আছে সব কটাই আমার হচ্ছে, হুবহু মিলে যায়। ও এই ব্যাপার, পুঁথি পড়ে ভয়। মিতিনের ঠোঁটে কোণে চিলতে হাসি ফুটে উঠল। অমনি লাবণ্যের নজরে পড়েছে হাসিটা। থরথর উত্তেজনায় নিভে গেল দুপ করে। মুখ ফ্যাকাশে সহসা স্তিমিত স্বরে বলল, বুঝেছি, আপনি বিশ্বাস করছেন না, কেউই করে না। এই যে আমি কি জ্বালায় পড়েছি। আরতি চা এনেছে। ট্রে থেকে কাপ ডিশ তুলে লাবণ্যকে বাড়িয়ে দিল মিতিন। হাতে নিল লাবণ্য, তবে ডিশের ওপর কাপ কাঁপছে তিত্তির। মিতিন মৃদু স্বরে বলল, এত নার্ভাস হচ্ছেন কেন মিসেস মজুমদার? বিষ যে আদৌ আপনাকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে আগে ডেফিনেট হন। ডাক্তার দেখিয়েছেন? আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দেখেছেন, তার মতে মুখ টুখে এরকম পিগমেন্টেশন নাকি এই বয়সে হয়েই থাকে। র্যাশগুলো নাকি জাস্ট স্কিন ডিজিজ, কোনো কসমেটিক্স থেকে অ্যালার্জি। একটা মলমও দিয়েছিলেন, লাগিয়েছি, কিছু কাজ হয়নি। পরশু অয়েনমেন্টটা উনি বদলে দিলেন। লাবণ্যের গলা ফের চড়তে শুরু করেছে। সেন্টার টেবিলে নামিয়ে রাখল চা। রাগ রাগ ভঙ্গিতে বলল, ভাবুন, উনি আমার ভমিটিং টেন্ডেন্সিটাকেও পাতা দিতে নারাজ। আর চোখের ব্যাপারটা তো উনি শুনলেনই না, আই স্পেশালিস্ট দেখাতে বললেন। অর্থাৎ ডক্টরবাবু পয়জনিং এর সম্ভাবনাটা মানছেন না, তাই তো? কিন্তু ডাক্তারবাবুর কথায় আপনার আস্থা নেই। তাহলে সেকেন্ড কাউকে দেখাচ্ছেন না কেন? কার কাছে যাই বলুন তো, কে বিশ্বাস করবে? বাড়ির লোকেরাই যেখানে হেসে উড়িয়ে দিচ্ছে। বাড়ির লোক মানে কে? হাজব্যান্ড? মেয়ে জামাইও আছে, সবার ধারণা এটা আমার একটা বাতিক। মহিলার গলা ধরে এসেছে। না, এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন এখন। 2-1 সেকেন্ড ভেবে নিতে মিতিন গুছিয়ে বসল। মুখে একটা ভারিক্কি ভাব ফুটে বলল, ঠিক আছে, ধরে নিলাম আপনি ঠিক, কিন্তু পয়জনিং তো আর ছেলে খেলা নয়, এর সঙ্গে জীবন মৃত্যু জড়িয়ে আছে। অতএব এর একটা কার্যকরণ থাকবে। প্রথমে প্রশ্ন আসবে কে বিষ দিয়েছে, তারপর দেখতে হবে কেন দিয়েছে, এবং সব শেষে গিয়ে বার করতে হবে কিভাবে দেওয়া হয়েছে, তাই তো? আগে তাহলে বলুন কাকে আপনার সন্দেহ হয়? লাবণ্য চুপ, ঢোক গিলছে। কি হলো বলুন। সম্ভবত আমার
লাবণ্য ফের ঠোক গিলল। আমার হাজবেন্ড। মিতিন খুব একটা চমকালো না। এই রকম উত্তর সে আশা করেছিল। নিরুত্তাপ স্বরে বলল, কিন্তু কেন তিনি আপনাকে বিষ দেবেন? তা আমি জানি না। আপনি মারা গেলে ফাইন্যান্সিয়াল ব্যাপারে তার কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে? না, তার নিজেরই অনেক টাকা, আমি তো প্লেন হাউসওয়াইফ। আপনার বাপের বাড়ির তরফের কোনো সম্পত্তি নেই। একখানা আধ ভাঙা বাড়ি আছে সোদপুরে, ভাই থাকে। ও বাড়ি পেয়েছিলেও আমার ভাগে ক পয়সাই বা আসবে। আপনার হাজবেন্ড কি রিসেন্টলি কোনো মোটা ইন্স্যুরেন্স করিয়েছে আপনার নামে? না। তার সম্প্রতি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক? মনে হয় না, অন্তত আমার তো জানা নেই। অর্থাৎ অ্যাপারেন্টলি তাকে সন্দেহ করার কোনো কারণই নেই, অথচ আপনি তাকে সাসপেক্ট করেছেন কেন? ইদানিং আমার প্রতি ওর ব্যবহারটা কেমন বদলে গেছে। কিরকম? ফ্র্যাঙ্কলি বলবো? অবশ্যই। আমি আর অনিমেষ একেবারে ডিফারেন্ট টাইপের। আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, ক্লাবে টাবে যাই, বন্ধু বান্ধবের সঙ্গে হই হল্লা করি। আর অনিমেষ কাজ ছাড়া কিছু বোঝেই না। সে আমার লাইফস্টাইল পছন্দ করে না, আমারও তার সারাক্ষণ কাজ নিয়ে থাকাটা ভালো লাগে না। ব্যাঙ্গালোরতে থাকতে তো আমাদের এই নিয়ে রেগুলার ফাটাফাটি হতো। ভয়ঙ্কর তেতো হয়ে গেছিল সম্পর্কটা। কিন্তু ফেব্রুয়ারিতে রুমকির মানে আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর অনিমেষ যেন আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে। ভীষণ সফটলি কথা বলে, কখনো চটে না, ঝগড়া তো নেই প্রায়। এগুলো কি অস্বাভাবিক নয়? নিশ্চয়ই তলে তলে কোনো মতলব ভেজেছে, নইলে হঠাৎ এরকম আচরণ করবে কেন? প্রসঙ্গ ঘোরানোর জন্য মিতিন আলগা কৌতূহল দেখালো। আপনার হাজবেন্ড কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর 6 হলো বেঙ্গালুরু চাকরি ছেড়ে কলকাতায় এসে ব্যবসা করছে। ওই লাইনেই সল্টলেকে অফিস খুলেছে। কেমন চলছে বিজনেস? ভালোই তো। মাত্র 4 বছরের মধ্যে সেকেন্ড ফ্ল্যাটটাও কিনে ফেললো। 3 তলার ছোট অ্যাপার্টমেন্টটা ছেড়ে আমরা 8 তলায় উঠে এলাম। নিচেরটা বুঝি মেয়ে জামাইকে যৌতুক দিয়েছেন? ঠিক তা নয়, ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটা, ওরা থাকছে। জামাইয়ের নিজস্ব বাড়িঘর? ওদের জয়েন্ট ফ্যামিলি, পাইকপাড়ায়। ভাবলাম রুমকির হয়তো ওখানে মানিয়ে নিতে অসুবিধা হবে। রুমকির স্কুলটাও তো এখান থেকে কাছে হয়। মেয়ে জামাইয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন? নর্মাল। রুমকিতে সময় পেলেই ওপরে চলে আসে। জামাই কি করে? তার কারবার শেয়ার টেয়ার নিয়ে। ও, এবার বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? মিতিন দেয়াল ঘড়িতে ঝলক তাকিয়ে নিয়ে মূল প্রশ্নে এলো। কাইন্ডলি একবার আমার ফ্ল্যাটে আসুন। লাবণ্যের স্বর ফের কাতর। মিট অনিমেষ। তাতে কি লাভ? একটু যাচাই করে দেখবেন। আর আপনার মতো নামি ডিটেকটিভকে দেখলে অনিমেষও নিশ্চয়ই সমঝে যাবে। হোপফুলি আমি বিপদ থেকে মুক্তি পাবো। নেহাতি ছেলে মানুষের চিন্তা। মিতিন হাসবে না কাঁদবে? তবু পেশার খাতিরে গাম্ভীর্যের মুখোশটা তো রাখতেই হয়। ঠোঁট টিপে মিতিন বলল, তা দেখা যাবে ক্ষণ। তার আগে বরং আপনি একটা কাজ করুন, কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে রক্তটা পরীক্ষা করে নিন। আই মিন ব্লাডে আর্সেনিকের মাত্রাটা। রিপোর্ট যদি অ্যালার্মিং হয় তখন তো আমি আছি। লাবণ্যর চোখ চকচক করে উঠল। দারুণ একটা অ্যাডভাইস দিয়েছেন তো, গুড গুড। হ্যাঁ, এতে আপনার সংশয়েরও নিরসন হবে। দেখেছেন তো, এত সহজ ব্যাপারটা আমার মাথায় আসেইনি। ভাগ্যিস আপনার কাছে এসেছিলাম।
লাবণ্য উল্লাসিত মুখে সদৃশ্য ভ্যানিটি ব্যাগে চেন খুলছে। এটা রাখুন। একটা খাম এগিয়ে দিয়ে বলল, কি আছে ওতে? আপনার কনসালটেশন ফিস। সে কি? আমি তো কেস এখনো হাতেই নিইনি। সো হোয়াট? আপনার মূল্যবান সময় তো নষ্ট করেছেন। তবু? কোনো তবু নেই, এটা আপনাকে নিতেই হবে। প্রায় জোর করে মিতিনের হাতে খামটা গুঁজে দিল লাবণ্য। উঠে দাঁড়িয়েছে। আমি কিন্তু আপনার কাছে আবার শনিবার আসছি এই সময়ে। শনিবার বুমবুমকে নিয়ে হ্যারি পটার দেখতে যেতে হবে। ছেলেকে কথা দিয়েছে মিতিন। একটু ভেবে নিয়ে মিতিন বলল, আপনি যদি রবিবার সকালের দিকে। না না, অনিমেষ এখন ট্যুরে, শনিবার রাতে ফিরবে। তার আগেই আমি আপনার কাছে আসতে চাই। প্লিজ শনিবার ইভিনিংটা আপনি আমার জন্য একটু ফ্রি রাখুন। লাবণ্যের অনুনয়ে দোটানায় পড়ল মিতিন। ঠিক আছে, আসুন। তার আগে কিন্তু অবশ্যই ব্লাড টেস্টটা। লাবণ্য চলে যাওয়ার পর মিতিন খুলল খামটা। 9খানা 500 টাকার নোট, 5টা 100, করকরে নতুন, সম্ভবত আসার পথে এটিএম থেকে তোলা। বেচারার বরটার কি কপাল! তার অর্থ ধ্বংস করে তার পেছনে কাঠি লাগার জন্য তোড়জোড় চালাচ্ছে ম্যানিওয়াক বউ। রাতে খেতে বসে পার্থকে লাবণ্যের গল্প শোনাচ্ছিল মিতিন। পার্থ তো বেজায় মজা পেয়েছে। জ্যোতিটি ঘোষণা করে দিল শনিবার প্রেস টেস বন্ধ করে 4টের মধ্যে বাড়ি ঢুকবে। ছিটিয়াল প্রতিবিদ্বেষী মহিলাটিকে দর্শনের সুযোগ সে ছাড়বে না। কিন্তু শনিবারের আগে জোর চমক। শুক্রবার রাতে টেলিভিশনের বাংলা নিউজ চ্যানেলগুলোয় ভেসে উঠল এক দুঃসংবাদ। মধ্যবয়সী মহিলার অস্বাভাবিক মৃত্যু, গড়িয়াহাটের অ্যারামেল্ড টাওয়ারের 8তলায়। মিতিন স্তম্ভিত। এমন ধাক্কা সে আগে কখনো খায়নি। সকাল 10টা নাগাদ থানায় এলো মিতিন। অফিসার ইনচার্জ সুবীর হালদারকে ফোন করাই ছিল। মিতিনকে দেখে তার পুলিশি গলা গমগম। আসুন আসুন ম্যাডাম, আপনার জন্যই তো ধূপ ধুনো জ্বালিয়ে বসে আছে। আমার সৌভাগ্য। মিতিন চেয়ার টেনে বসল। লাবণ্য দেবীর বডি কি পোস্টমর্টমে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বোধহয় মর্গ থেকে বেরিয়ে পুলিশ বোধহয় কাটাপুকুরের টেবিলে। পিএম রিপোর্ট কবে পাচ্ছেন? মঙ্গল কিংবা বুধ। বড়সড় টেবিলের ওপারে ঘুরন চেয়ারে উপবিষ্ট দশাশয়ী চেহারার সুবীর ঝুঁকল সামান্য। কাল রাত্রে ফোন, আজ রাত্রিরে ফোন। মহিলা কি আপনার চেনা কেউ? একেবারে অপরিচিত আর বলে কি করে। এই ভদ্রমহিলা তো এই বুধবারই আমার কাছে এসেছিলেন। তাই নাকি? বলছিলেন ওনাকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। বেশ ইন্টারেস্টিং। সুবীর চোখ পিটপিট করল। জানেন তো, আমি কালকে গিয়েই না গন্ধ পেয়েছিলাম। কিরকম? অ্যাপারেন্টলি সুইসাইড কেস। নিজের বিছানায় হাত পা বেঁকিয়ে পড়ে আছে, মুখে গাঁজলা, কিন্তু ওদিকে আবার ড্রয়িং রুমের টেবিলে 8 গ্লাসের ওপর হুইস্কি। আত্মহত্যার আগে কেউ কি অতটা মাল ফেলে রাখে বলুন তো? টেনশনেই তো ঢকাস করে গলায় গিলে নেবে। প্লাস কিচেনের সিঙ্কেও আরও একটা গ্লাস নামানো, ফাঁকা, তবে ওটাতেও ডেফিনেটলি ড্রিঙ্কস ছিল। হাইলি ফিশি। অর্থাৎ আপনি বলছেন ভদ্রমহিলার সঙ্গে আর একজন কেউ ড্রিঙ্ক করছিলেন? অথবা করেছিলেন। কিন্তু গ্লাসটা সিঙ্কে ফেলে যাবে কেন? ধুয়ে মুছিয়ে জায়গা মতো রেখে দিলেও তো ছিল। অফকোর্স যদি সে মার্ডারার হয়তো। বাই দ্য ওয়ে, আপনারা নিউজটা পেলেন কখন? ওই ধরুন অ্যাট অ্যারাউন্ড 7:30 মহিলার হাজব্যান্ড থানায় ফোন করেছিলেন। পলকের জন্য মিতিনের ভুরুতে ভাঁজ। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, উনি কি প্রথম ডেড বডিটা দেখেছেন? না, ওদের কাজের মেয়ে। তারপর তো মেয়েটা হল্লা জুড়ে ফ্যামিলির লোকজনকে ডাকে।
মৃত্যুর টাইমটা জানা গেছে? হ্যাঁ, 5টা থেকে 5:30টার মধ্যে। মিতিন একটুক্ষণ চুপ করে বলল, খুব খারাপ লাগছে জানেন, ভদ্রমহিলা আমার কাছে হেল্প চেয়েছিলেন, অথচ ভালো করে কিছু বোঝার আগেই উনি। তাই বুঝি মর্মপীড়ায় ভুগছিলেন? সুবীর মুচকি হাসল। দেখুন ঘাটাঘাটি করে যদি কিছু পাওয়া যায়। তবে আপনার লাবণ্য মজুমদারের সঙ্গে সম্পর্ক রিপোর্ট কিন্তু খুবই খারাপ। স্বভাব চরিত্র নাকি মোটেই ভালো ছিল না মহিলার। যতদূর খবর পেয়েছি অন্তত ফার্স্ট লাইফ লিড করতেন। রেগুলার ক্লাব পার্টি, হাঁসের মতো মাল টানা, 48 বছর বয়সে কচি ছেলেদের ধরার জন্য ছোক ছোক, মেয়ের সৌরভে একেবারে মম। এই টাইপের মহিলা তো একেবারে বেঘরে মরে। তা বলে কেউ ওনাকে মেরে ফেলবে এটাও নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। অফকোর্স নট। হোমিসাইড প্রমাণ হলে আমরাও কোমর বেঁধে নামবো। আর গ্লাস দুটো ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি, ফরেন্সিক রিপোর্টটা ততক্ষণে হাতে আসুক। সুবীরের সঙ্গে আরও 2-4টে কথা বলে উঠে পড়ল মিতিন। সকাল থেকে বেশ মেঘ করেছে আজ। ভাদ্রের শুরুতে আকাশ কদিন দারুণ ঝকঝকে ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। রাস্তায় নেমে মিতিন দেখে নিল ব্যাগে ছাতাটা আছে কিনা। হাঁটছে চিন্তিত মুখে। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি নয়। মিনিট 10-এর মধ্যে মিতিন পৌঁছে গেছে এমারেল্ড টাওয়ারে। খাড়া 10তলা আবাসনটির গেটে নিরাপত্তারক্ষীর বেজায় কড়াকড়ি। বহিরাগতদের নাম, ঠিকানা, গন্তব্য লিখে ঢুকতে হয়। রীতিপ্রকরণের বেড়াটুকু টপকে মিতিন যখন লাবণ্যের ফ্ল্যাটে বেল বাজালো, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। দরজা খুলেছে এক মাঝবয়সী পুরুষ। সাদামাটা বিশেষত্বহীন চেহারা, চোখে চশমা, মাথায় উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, পরনে পাজামা পাঞ্জাবি, মুখে একটা দিশেহারা ভাব। নমস্কার, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি, 3rd আই থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার মজুমদার, আই মিন লাবণ্য দেবীর হাজব্যান্ড? ভদ্রলোক প্রশ্ন করার আগে মিতিন সপ্রতিভ স্বরে বলে উঠল, আবার মিডিয়া? কাল রাত থেকে তো অনেক হলো, এবার একটু ছাড়ান দিন না প্লিজ। অনিমেষ হাত জোর করল। ভুল করছেন স্যার, আমি কোনো মিডিয়ার লোক নই, আমি একজন পেশাদার গোয়েন্দা। মিতিন বিনয় সুরে বলল, ও, তা এখানে কি চাই? জাস্ট 2-4টে প্রশ্ন ছিল, যদি কাইন্ডলি একটু সময় দেন। মিতিনের গলা আরও নরম। আসলে 3 আগে লাবণ্য দেবী আমার কাছে এসেছিলেন তো। লাবণ্য আপনার কাছে গেছিল কেন? সেটা নিয়ে তো কথা বলতে এসেছিলাম। জানি খুব অসময়ে এসেছি, লাবণ্য দেবীর তো এখনও ক্রেমেশন হয়নি, তবু। 2-4 সেকেন্ড থমকে উঠল অনিমেষ। একটু বুঝি জরিপও করল মিতুনকে। ভারী গলায় বলল, আসুন। লিভিং রুমখানা বিশাল। বিদেশি সোফা সেট, পুরু কার্পেট, কোণে রাখা ল্যাম্প সেট, বড়সড় ঝাড়বাতি, নামী আর্টিস্টদের পেন্টিং, মহার্ঘ পর্দা আর তামা, ব্রোঞ্জ, পিতলের ছোট বড় শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে বৈভবের দ্যুতি। তবে ঘরের অঙ্গসজ্জা যেন সম্পদের মতনই মানানসই নয়, একটু বা ছন্নছাড়া। অন্তত তেমনটাই মনে হলো মিতিনের। অদূরে প্রকাণ্ড ডাইনিং টেবিল, রান্নাঘরের একটা অংশ যেন দেখা যাচ্ছে। বন্ধ কাঁচের দরজার ওপারে ব্যালকানিও দৃশ্যমান। স্প্লিট এসি
মৃদু মৃদু ঠান্ডা ছড়াচ্ছে হলে। কাঁচের সেন্টার টেবিলে আলগা চোখ বুলিয়ে নিল মিতিন। লাবণ্য দেবী আমায় মিট করেছিলেন বুধবার। সম্ভবত তখন আপনি কলকাতায় ছিলেন না। হ্যাঁ, হায়দ্রাবাদে গিয়েছিলাম বিজনেস ট্যুর। উনি আজ বিকেলে আমার কাছে আবার যাবেন বলেছিলেন, আর আপনার বোধহয় আজ রাতে ফেরার কথা। কাজ মিটে গেল তাই চলে এলাম। কেন বলুন তো? লাবণ্য দেবীর আপনার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল। অনিমেষ একটু থতমত। মিতিন স্থির চোখে তাকালো। আপনি নাকি ওকে? বুঝেছি, স্লো পয়জনিং করছিলাম, তাই তো? ওর মাথাটা ইদানিং একেবারেই গিয়েছিল। আমারও অবশ্য লাবণ্য দেবীকে খুব একটা নর্মাল লাগেনি। তবে শনিবার, মানে আজকে, আমার কাছে সেকেন্ড ভিজিটের আগেই তুম করে উনি মারা গিয়েছেন। এটা কি একটু মিস্টিরিয়াস লাগছে না? দাঁড়ান দাঁড়ান, আপনার ইঙ্গিতটা আমি বুঝছি। শুনুন, আমার স্ত্রী ছিল এক সাইকিক পেশেন্ট। মুটো মুটো ডিপ্রেশনের ওষুধ খেত সে। বিশ্বাস না হয় আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সেনগুপ্তাকে জিজ্ঞেস করে দেখুন। আপনারা যে কেন রহস্য খুঁজছেন তা জানি না, তবে যারা লাবণ্যকে কাছ থেকে দেখেছে তারা এক বাক্যে বলবে, ডিপ্রেশনে ঝোঁকে কিছু একটা খেয়ে আত্মহত্যা করা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ আপনি শিওর লাবণ্য দেবী সুইসাইড করেছেন? আর কি হতে পারে? পুলিশ কিন্তু ফ্ল্যাটে দুটো গ্লাস পেয়েছে। একটায় হুইস্কি ছিল আর একটা ফাঁকা। দেখুন, আপনার কাছে সে গিয়েছিল বলেই বলছি। আমার স্ত্রী ছিল অ্যালকোহলিক। ইনফ্যাক্ট মদের নেশাই তার মানসিক রোগের কারণ। ফ্ল্যাটে যখন তখন সে বোতল খুলে বসে পড়তো। হয়তো কালো। কিন্তু সিঙ্কে ফাঁকা গ্লাস গেল কি করে? বলতে পারবো না, তবে নেশার সময় তো আর হুঁশ থাকতো না। একটা গ্লাস রেখে এসে আরেকটা গ্লাসে হয়তো ড্রিঙ্কস ঢেলেছে। কী যে পাগলামি করতো আর কী যে করতো না, তার সব কিছু আপনাকে বলতে পারবো না। এই মুহূর্তটা বলা শোভনও নয়। শুধু একটা কথাই বলতে পারি, শি ওয়াজ নট এট অল নর্মাল। স্লো পয়জনিংয়ের আশঙ্কাটা তবে সেই অস্বাভাবিকতারই লক্ষণ? অবশ্যই। কে তাকে মারতে যাবে বলুন? কেনই বা মারবে? কি হবে মেরে? এই আতঙ্কটা কাটানোর জন্যেই আমি ওনাকে একটা রক্ত পরীক্ষা করার কথা বলেছিলাম, আর্সেনিক টেস্ট। বৃহস্পতি শুক্রর মধ্যে রিপোর্টটা এসে যাওয়ার কথা। আচ্ছা, রিপোর্টটা আনা হয়েছে কিনা বলতে পারেন? না, আমি তো ব্যাপারটা জানি না। তবে পুলিশ কাল তন্ন তন্ন করে সব খুঁজছিল, পেলে তো নিয়েই যেত। তা অবশ্য ঠিক। আর একটা কোয়েশ্চেন, লাবণ্য দেবীর মৃত্যুর খবরটা যখন পান তখন নিশ্চয়ই আপনি অফিসে? হ্যাঁ, 11:15 নাগাদ ফিরলাম হায়দ্রাবাদ থেকে। তারপর বাড়িতে ওই ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে তো বেরিয়ে গেছি। তখন লাবণ্য দেবী কি করছিলেন? ঘরেই ছিল, আয়নার সামনে বসে কী সব মাখছিল মুখে। তার মানে তখনও তিনি নর্মাল মুডে? জানি না। আচ্ছা, এত কেন জেরা করছেন? হ্যাঁ, আপনি আসুন তো এবার। বাড়িতে ভিড় হয়ে যাওয়ার আগে আমাকে একটু একলা থাকতে দিন। সরি, আপনার মেয়ে জামাই কি বডি আনতে গেছে? আরও অনেকেই আছে সঙ্গে, আমার শ্যালক, কিছু ফ্রেন্ডস, রিলেটিভ, সবাই। আপনাদের কাজের মেয়েকে দেখলাম না তো, সে কোথায়? মালতী সম্ভবত নিজের ঘরেই আছে। তার সঙ্গে একটু কথা বলা যায়? ওকেও জ্বালাবেন? অনিমেষের গলায় ঝাঁঝ।
আমার সার্ভেন্ট রুমের বাইরে থেকেও ঢোকা যায়। বেরিয়ে বাঁ সাইডে দরজা আছে, সেখানে নক করুন। অনুগ্রহ করে মাথায় রাখবেন, পুলিশ ওকে যথেষ্ট হ্যারাস করেছে। শি ইজ ইন স্টেট অফ শক। সত্যি যেন ঘাবড়ে আছে মালতী, মুখে প্রায় কথা ফুটছে না। মিতিন পুলিশের লোক নয় জেনে খানিকটা যেন আশ্বস্ত হলো বছর কুড়ির স্বাস্থ্যবতী মেয়েটি। ছোট ঘরে সরু তক্তাপোষে বসতে বলল মিতিনকে। প্রায় আসবাবহীন ঘর, বেঁটে একখানা আলমারির মাথায় আয়না আর সাজগোজের নানা সরঞ্জাম। আনলায় ঝুলছে জামা কাপড়। সস্তার নয়, সালোয়ার কামিজগুলো বেশ দামি। মিতিন কোমল গলায় বলল, তুমি নার্ভাস হও না, ভেবে চিনতে খালি 2-4টে উত্তর দাও। কাল তুমি কখন দেখলে উনি মারা গেছেন? ওরা দেখেই বুঝে গেল লাবণ্য দেবী মারা গেছেন? না না, দিদি তো প্রথমে মামির হাতটা তুলে নাড়ি দেখল, সঙ্গে সঙ্গে মুখটা কেমন হয়ে গেল দিদির। বলল সর্বনাশ, বডি তো ঠান্ডা। তারপর জামাইবাবু সঙ্গে সঙ্গে ফোন করেছে ডাক্তারবাবুকে, দিদি মামা বাবুকে। দুজনেই এসে পড়ল ওই 10-15 মিনিটের মধ্যে। ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করে বলল অনেকক্ষণ আগেই নাকি মরে গেছে। উনি তো মামাবাবুকে বললেন পুলিশে খবর দিন, মৃত্যুটায় কেমন গোলমেল আছে। মামাবাবু তখন কি করুণ দশা, কতবার ডাক্তারবাবুকে বলল পুলিশের ঝামেলায় গিয়ে কি লাভ, জানেনই তো মাথার একটু গোলমাল ছিল। এখন পুলিশ এলে চারদিকে তো শুধু কাদা ছিটবে। তাও ডাক্তারবাবুটা না কিছুতেই সার্টিফিকেট দিল না। মেয়েটা দিব্যি গুছিয়ে কথা বলছে এখন, আড়ষ্টতা বুঝি কেটেছে। মিতিন চোখ কুঁচকে জিজ্ঞেস করল, আচ্ছা মালতী, তোমার কি মনে হয় তোমার মামির মাথায় সত্যিই কি কোনো গোলমাল ছিল? কি জানি বাপু, পাগল কাকে বলে। তবে হঠাৎ হঠাৎ খেপে যেত খুব। শ্রীরাধিকা যেন তখন মাচণ্ডী, হাত পা ছুঁড়ছে, আছড়ে আছড়ে জিনিসপত্র ভাঙছে। শ্রীরাধিকে শব্দটা কানে লাগলো মিতিনের। মালতীর বাচনভঙ্গিও। কালও কি উনি কোনো কারণে মাথা গরম করেছিলেন? না না, কাল তো মন মেজাজ ভালোই। অবশ্য দুপুরের পর কি হয়েছে আমি বলতে পারবো না। কেন? দুপুর 2টোর পর তো আমি বেরিয়ে গেছি। কোথায়? বাড়িতে, 55 তলায়। শুক্রবার করে দুপুরে যাই, ফিরি সেই সন্ধে। এ বাড়িতে তো বেশি দিন আসিনি, খুব জোর 5 মাস। ও, কাল কখন ফিরেছিল? 6:30 হবে। দুপুরে যখন বেরোলে মামা বাবু বাড়িতেই ছিল? না, তার আগেই তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। বিশ্বাস করুন দিদি, মামা বাবুর কিন্তু কোনো দোষ নেই। মানুষটা বড় ভালো, প্রাণে অনেক দয়া মায়া। তাই বুঝি? মিতিন এক ঝলক চোখ বোলালো আল্লায়, খানিক তির্যক সুরেই বলল, তোমার ড্রেসগুলো তো ভারী সুন্দর। কে দিয়েছে? তোমার মামা বাবু? এগুলো বেশিরভাগই দিদির, রুমকি দিদির, আমাকে দিয়েছে।
ও আচ্ছা। পুলিশ মামাবাবুকে খুব জেরা করেছে দিদি, আমাকেও। আপনারা একটু দেখবেন। নিতিনকে খবরের কাগজের লোক বলে ধরে নিয়েছে মালতী। ভুলটা না ভাঙিয়ে নিতিন বেরিয়ে এলো। লিফটে নিচে নেমে গেটের সামনে থেকে ট্যাক্সি ধরেছে। সিটে হেলান দিয়ে ভাবার চেষ্টা করছিল, আজই এমারাল্ড টাওয়ারে ছুটে এসে লাভ হলো কি? পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়ে গেছি ম্যাডাম। কি বেরোলো? যা ভেবেছিলাম তাই হয়েছে ম্যাডাম, বিষেই মৃত্যু। ও, কি বিষ? আর্সেনিকই হবে, হুইস্কিতে মেশানো ছিল, একেবারে হাই ডোজে। কিন্তু আর্সেনিকে কি ওভাবে গাঁজলা বেরোয়? ওসব আপনি ভাবুন ম্যাডাম, কিন্তু গ্লাসের গায়ে দুরকম ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, একটা লাবণ্য দেবীর, আর 2 নম্বরটা ধরতে পারলেই কেল্লা ফতে। কাল সকালেই ফ্যামিলি মেম্বারদের হাতের ছাপ নিতে হবে। কে জানে কেঁচো ঘুরতে কি কেউটে বেরোয়। একটা কথা বলি, ভিসিরার রিপোর্টটার জন্য একটু ওয়েট করলে হতো না? বিষের নেচারটা তাহলে অ্যাকিউরেটলি জানা যেত। অসম্ভব ম্যাডাম, আমি একটা দিনও ওয়েস্ট করতে রাজি নই। এমনিতেই তো দেখছেন সারাক্ষণ মিডিয়া পুলিশদেরকে ডলছে, আমরা নাকি কোনো কম মেরি নই, এইসব বলে বেড়াচ্ছে মিডিয়া। ঠিক আছে, জানো পারি, তবে কাল সন্ধ্যায়। কেন বলুন তো? ভাবছিলাম ফ্যামিলি মেম্বারগুলোকে আরেকবার বাজিয়ে দেখি, আপনাদের কাছেরই সুবিধা হবে। আগেও তো দেখেছেন, পুলিশ কেসে ইনভলভ হলেও আমি কোনো ক্রেডিট দাবি করি না, সুতরাং সুনাম হলেও তো আপনাদেরই। দিলাম একটা বেলা, করুন পঞ্চম। নিতিনের স্বরে মধু ঝরল। টেলিফোন রেখে নিতিন গুম হয়ে বসে রইল কিছুক্ষণ। ব্যক্তিগত সৌহার্দ্যের জোরে খানিকটা সময় পেল বটে, কিন্তু এগোবো কোন পথে? আবার এমারাল্ড টাওয়ার, এবার 8 তলা নয় 3 তলা। ভাদ্রের ভ্যাপসা দুপুর তখন সব গড়িয়ে গড়িয়ে বিকেলে পৌঁছেছে। ঘড়ির কাঁটায় পাক্কা 120 ডিগ্রি। বেশ কয়েকবার ফ্ল্যাটের বেল বাজাতে হলো নিতিনকে। অবশেষে খুলল দুয়ার। এবার সামনে এক রূপবান তরুণ, বয়স 30-এর আশেপাশে, টকটকে রং, খাড়া নাক, গাঢ় নীল চোখ, পেটা স্বাস্থ্য, উচ্চতা প্রায় 6 ফুট। হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত গ্রিক ভাস্কর্য। পরনে লাল শর্টস, হাতাবিহীন হলুদ টি শার্ট, বুকের নকশা করা লেখা আই অ্যাম হাংরি। হাতে ব্রেসলেটও আছে, এক কানে দুল। এই নব্য যুবকটি তবে রণজয়, লাবণ্য দেবীর জামাতা? দরজার পাল্লায় এক হাত রেখে দাঁড়িয়েছে রণজয়। নিতিনকে এক টুকরো মেয়ে পটানোর হাসি উপহার দিয়ে বলল, ইয়েস প্লিজ। নিতিনের পরিচয় শুনে অবশ্য নিভে গেছে হাসিটা। ও, আপনি সেদিন ওপরে গিয়েছিলেন? রুমকির মা আপনার কাছেই? হ্যাঁ, আজ দুপুরেই আমার রুমকির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। রুমকি আমাকে এখানে আসতে বলেছেন। কিন্তু রুমকি তো এখনো ফেরেনি। আমি বোধহয় একটু আগেই পৌঁছে গেছি। ভেতরে কি একটু ওয়েট করতে পারি? সামান্য দোনামোনা করে রণজয় পথ ছেড়ে দিল। নিতিন পায়ে পায়ে ঢুকছে অন্দরে। 8 তলার মতন প্রকাণ্ড না হলেও লিভিং রুমটা নেহাতি ছোট নয়। সাজসজ্জা বাহুল্যবিহীন, ছিমছাম,
তবে সোফায় আর পর্দার রঙে, টিভি ক্যাবিনেটের সাজানো সুন্দর সুন্দর শোপিস, ল্যাম্পশেডে রুচির ছাপ আছে। রণজয় খানিক তফাতে দাঁড়িয়ে জুলজুল চোখে দেখছিল সোফায় বসা আগন্তুককে। মিতিন হেসে বলল, আমি বুঝি আপনাকে ডিস্টার্ব করলাম? রুম কি বলেছিলেন আপনার নাকি বাড়িতেই অফিস? তাহলে নিশ্চয়ই এটাও বলেছে আমার কাজটা কি। অনলাইন শেয়ার ট্রেডিং। ইয়েস, ঠিক 4টে মার্কেট ক্লোজ হয়। এই সময়টায় আমি সত্যি ব্যস্ত থাকি। তা 4টে তো বেজেই গেল। এই মুহূর্তে নিশ্চয়ই তেমন কাজ নেই। আছে, সারাদিনে স্টক ওঠা পড়ার হালচালটা এই সময় স্টাডি করি। ডেলি প্রফিট লসের হিসেবটা কষতে হয়। বুঝেছি। আমায় ক্রস করতে চাইছেন? বন্ধুত্বপূর্ণ আলোচনাও বলতে পারেন। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে পারি। কি? লাবণ্য দেবীকে বিষ খাইয়ে মারা হয়েছে। খাইয়ে? কি করে জানলেন? পুলিশ রিপোর্ট। উইস্কিতে আর্সেনিক ছিল। ইজ ইট? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বলছেন কেন? কে মেশাবে বিষ? কখন মেশাবে? কেন? দুপুর 2টোর পর তো উনি একাই ছিলেন। যে কেউ গিয়ে কাজটা করতে পারে। পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না। সন্দেহর তীর আপনার দিকেও আসতে পারে। কিন্তু আমি তো সারাক্ষণই ফ্ল্যাটেই ছিলাম। প্রমাণ করতে পারবেন তো? অফকোর্স। রুমকি সাক্ষী। রুমকি আমায় 4টে ফোন করেছিল। 10 মিনিট পর তার সঙ্গে আবার আমার কথা হলো। প্রথমবার মোবাইল, নেক্সট টাইম ল্যান্ডলাইনে। ওর কাছে একটা লোক আসার কথা ছিল, ইন্স্যুরেন্সের এজেন্ট। আমাকে বসাতে বলেছিল। সে বোধহয় এলো 4:30-র আগে। তার সঙ্গে বসে কথা বলছি, রুমকি ফিরল স্কুল থেকে। আর 2টো থেকে 4টে? আশ্চর্য, আমি তো জানি না উনি সেদিন মারা যাবেন। তাহলে নয় 5টা বন্ধুকে ডেকে সারাদিন বাড়িতে বসিয়ে রাখতাম। তাছাড়া উনি তো মারা গেছেন 5টা 5:30টায়। তখন তো আমি, রুমকি, ইন্স্যুরেন্সের লোকটা সবাই এ ঘরে। বটেই তো। আসলে আপনি কাছাকাছি থাকেন বলেই প্রশ্নটা মাথায় এলো। কাছাকাছি মানে? হোয়াট ডু ইউ মিন? আহা, এক্সাইটেড হচ্ছেন কেন? আপনারা সেম প্রেমিসেসের বাসিন্দা। নিশ্চয়ই ওপরতলায় আপনার আনা জানা আছে। তো দুপুরে কাজকর্ম ফেলে আমি তার ঘরে বসে ড্রিঙ্ক করব? আমি তো বলিনি আপনি ড্রিঙ্ক করছিলেন। জাস্ট একটা সম্ভাবনা। কিসের সম্ভাবনা? আমি গ্লাসে বিষ মিশিয়েছি? কেন? লাবণ্য মজুমদার মারা গেলে আমার কি লাভ? সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। কাছাকাছি তো অনেকেই থাকে। রুমকির বাবা, মালতী দিদি বাবা বাদ দিচ্ছেন কেন? লাবণ্য মজুমদার তো স্লো পয়জনিং ব্যাপারে হাজবেন্ডকেই সন্দেহ করতেন। ডোন্ট ওয়ারি, আমাদের সবাই স্মরণে আছে। তবে পুলিশ ডিটেকটিভদের কাছে সকলেই সাসপেক্ট। আমাদের নজরটাই বাঁকা কি না? যাক গে সব কথা। এবার সত্যি সত্যি গল্প করি। আপনার এক্সাইটমেন্ট খুব ভালো লাগে, তাই কি না? এমন অনুমানের কারণ? আপনার শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখে মনে হলো। ভুলে যাচ্ছেন, এটাই আমার রুটি রুজি। হয় লাভ রোজগার পাতি। শুনেছি এতে ভীষণ রিস্ক। 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যায়। টাকা তো আসা যাওয়ার জন্যেই, হু কেয়ারস। কথার মাঝেই রুমকি এসে পড়েছে। লাবণ্যর সঙ্গে মিল নেই মেয়ের। চেহারাটা বরং বাবা ঘেঁষা, টেনে টুনে সুশ্রী বলা যায়।
বছর 25-এর ছোটোখাট্টো রুমকি পোশাক আশাক হাবভাব সবই লাবণ্যের বিপরীত। চোখে মুখে বিষণ্ণতার আভাস। সদ্য মা হারিয়েছে বলে কি, নাকি রুমকি এই রকমই? আপনি কি অনেকক্ষণ এসেছেন? এই তো মিনিট 20-25। আপনার হাজব্যান্ডের সঙ্গে গল্পগুজব করছিলাম। চা খাবেন? নো থ্যাঙ্কস, লালবাজারে ডিসিডিডির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখানকার কাজ চটপট সেরেই বেরিয়ে পড়তে হবে। যদি চাও এবার তোমার কাজে যেতে পারো। যাই। আপনার হাজব্যান্ড মানুষটা কিন্তু বেশ। থ্যাঙ্কস। আপনাদের কি লাভ ম্যারেজ? পুরোপুরি নয়। একটা লেডিস ক্লাবের ফাংশনে মা আলাপ করিয়ে দিয়েছিল। তারপর রণজয়ের বাড়িতে আসা যাওয়া শুরু হলো। নিজেই একদিন বিয়ের কথা তুলল। আপনিও নিশ্চয়ই এক কথায় রাজি? মাও খুব চেয়েছিল আমাদের বিয়েটা হোক। বাহ, বেশ। তা আপনার মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম তো সব মিটে গেছে, তাই না? হ্যাঁ, অপঘাতে মৃত্যু, 3 দিনের কাজ। অপঘাতে নিচেটা তো তখন বললামই, পুলিশদের সন্দেহটাও। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না। কে এই কাজ করলো বলুন তো? আর কেনই বা করলো? সেই প্রশ্ন তো আমাদেরও। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? আত্মীয়দের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। মার বন্ধুরাও তো বাড়িতে আসতো না বিশেষ। তাদের সঙ্গে মার দেখা সাক্ষাৎ তো সবই বাইরে। আর কখনো যদি মা বাড়িতে পার্টি টার্টি রাখতো তাহলে হয়তো তারা আসতো। তাছাড়া ওই দিন তো সেরকম কিছু ছিল না। অর্থাৎ ধরে নেওয়া যায় তাদের কেউ আসেনি। বটেই তো। এলে তো মালতীর কাছে শুনতাম আমি। এই দ্বিতীয় ব্যক্তিটি কে, যার সঙ্গে আপনার মা ড্রিঙ্ক করছিলেন? সরি, বলতে পারবো না। আপনি নিশ্চয়ই জানেন লাবণ্য দেবী স্লো পয়জনিংয়ের আতঙ্কে ভুগছিলেন। জানি, ওটা মার এক ধরনের মেন্টাল ফিকশন ছিল। তিনি কিন্তু বিশেষ একজনকে সন্দেহ করতেন। বাবাকে তো? অসম্ভব, একেবারেই ভিত্তিহীন ধারণা। লাবণ্য দেবী কিন্তু আমায় বলেছিলেন হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না। মা কি বলেছে আমি জানি না, তবে বাবা মাকে ভীষণ ভালোবাসতো। নইলে 28 বছর মার সঙ্গে ঘর করতে পারতো না। আমি জোরের সঙ্গে বলতে পারি, মার মৃত্যু কামনা করা বাবার পক্ষে অসম্ভব। আচ্ছা, ঘটনার দিন কি আপনার লাবণ্য দেবীর সঙ্গে দেখা হয়েছিল? প্রায় রোজই স্কুল বেরোনোর আগে একবার ওপরে ঘুরে যাই। সেদিনও গিয়েছিলাম। তখন তো অনিমেষবাবু ফেরেননি, তাই না? বাবা বোধহয় 11টা নাগাদ এসেছিল। দুপুরে মাকে ফোন করেছিলাম, তখনই শুনি। দুপুরে কটায়? স্কুলের টিফিন টাইমে, ধরুন ওই 1:45। রোজই বুঝি দুপুরে ফোন করতেন? না, মাঝে মাঝে। তবে শুক্রবারটা করতামই। মালতী দুপুরে চলে যায় তো, তাই। সেদিন মালতী তখনও ছিল? হ্যাঁ, মা বলল এবার বেরোবে। ও, তা বিকেলে তো আর মায়ের কাছে যাননি, একেবারে সন্ধেবেলায়? মালতীর ডাকতে গিয়ে মার হাতটা ধরতেই
ঝটকা খেয়ে গেলাম, দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। এবং তখনই আপনারা ফোন টোন শুরু করেছিলেন? হ্যাঁ, আমার ফোন পেয়ে বাবা এসে গেল। তার পরেই ডাক্তারবাবু। অনিমেষবাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছিলেন। এ কি আর বলার অপেক্ষা রাখে? এলোই তো প্রায় উদ্ভ্রান্তের মতো, ছুটতে ছুটতে বোধ হয় 10-12 মিনিটের মধ্যেই। তাই? ওকে, আপাতত আর কিছু জানার নেই। মালতীকে এখন নিশ্চয়ই ওপরে পাবো? এখন ওপরেও যাবেন? যাই একবার, দুটো ছোটোখাটো ব্যাপার জানার আছে। মিতিন উঠে দরজার দিকে এগোলো। দুঃখে দুঃখে মুখে রুমকি আসছে পেছন পেছন। হঠাৎ নিচু স্বরে জিজ্ঞেস করে উঠল, বলছি ম্যাডাম, খুনি ধরা পড়বে তো? চেষ্টা তো করছি। আচ্ছা, যে গ্লাস দুটো পুলিশ নিয়ে গেছে তাতে কারো হাতের ছাপ, মানে ওসব দিয়ে তো ধরা যায় না? ঘাড় ঘুরিয়ে মিতিন ঝলক দেখল রুমকিকে, হেসে বলল, হ্যাঁ তা তো যাই, পুলিশ সবই দেখবে। বলেই মিতিন সোজা করিডোরে, তারপর লিফটে ধরে শটাং 8 তলায়। ফাঁকা ফ্ল্যাটে টিভি দেখছিল মালতী। মিতিনকে দেখে বেশ চমকেছে। অবাক মুখে বলল, দিদি আপনি আবার? তোমার রুমি দিদির কাছে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গেও একবার দেখা করে যাই। ও, বসুন। না মালতী, বসার সময় নেই। তোমায় শুধু একটা কথা জানানোর ছিল। কি কথা দিদি? তোমার মামি কিন্তু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কে মারলো? এমন একজন যে তুমি না থাকাকালীন এসেছিল। অবশ্য তুমি যে দুপুরবেলা ফ্ল্যাটে ছিলে না তার কিন্তু কোনো প্রমাণ নেই। কি বলছেন দিদি? সে তোমার 55 তলায় খোঁজ নিলেই জানা যাবে। বিশ্বাস করুন, আমি ঠিক দুটোই বেরিয়েছি। পুলিশ যাবে, তারা সব কিছু ভালো করে বুঝে নেবে। আপনি আমার বাড়িতে যাবেন নাকি? তার মানে ফ্ল্যাটেই ছিলে? না, আমি সেদিন সিনেমায় গিয়েছিলাম দিলীপের সঙ্গে। কে দিলীপ? ইলেকট্রিকের কাজ করে, এ পাড়ায় দোকান আছে। ধরে নিলাম তুমি সত্যিই বলছো, কিন্তু পুলিশ তো ছাড়বে না, তোমার কাছেই জানতে চাইবে দুপুর বিকেলে কেউ ফ্ল্যাটে আসতো কিনা, সেদিনই বা কে এসে থাকতে পারে, তোমার সঙ্গে তার কোনো যোগসাযোগ ছিল কিনা। মা কালীর দিব্যি বলছি দিদি, আমি ওসবে নেই, কিচ্ছু জানি না আমি। তা বললে চলবে? তুমি রাত দিনের লোক। বিশ্বাস করুন দিদি, এমনি দিনে কেউ দুপুরে আসতো না, বেশিরভাগ দিন মামি তো বাইরে বাইরে। তবে শুক্রবার। থেমে গেলে যে বড়। না মানে সেদিন তো আমি থাকি না, বলবো কেমন করে কি হতো। পরিষ্কার বোঝা যায় মালতী কিছু গোপন করার চেষ্টা করছে। কাকে আড়াল দিতে চায়?
মিতিন অবশ্য চাপাচাপিতে গেল না আর। ভূতলে নেমে ঢুকেছে সিকিউরিটির কুঠুরিতে। ব্যাগ থেকে পরিচয়পত্র বার করে দিয়ে বলল, একটা জরুরি খবর দরকার। হ্যাঁ বলুন। গত শুক্রবার 804 নম্বর ফ্ল্যাটে কে কে এসেছিল? দুপুর 2টো থেকে 4টের মধ্যে। কেউ আসেনি, শুধু কাজের মেয়েটা বাইরে গিয়েছিল, তখন বোধহয় 2টো বাজে। তারপর তো সন্ধেবেলা। মাঝে মেয়েটা একবারও আসেনি? না ম্যাডাম, এলে নিশ্চয়ই চোখে পড়তো। ওদের বাড়ির আর সবাই, অনিমেষবাবু, তার মেয়ে, জামাই, তারা কে কখন? দিদিমণি তো বিকেলে স্কুল থেকে এলেন, ওই যেমন আসেন। দাদা কোথাও বেরোয়নি। বলতে বলতে যুবকটির কপালে ভাঁজ। হ্যাঁ, অনিমেষ স্যার চলে গিয়েও একবার ফিরে এলেন। তাই? কখন? টাইমটা নিখুঁত মনে নেই ম্যাডাম, এখানকার বাসিন্দাদের ঢোকা বেরোনো তো অত খেয়াল করি না। তবে অনিমেষ স্যার একটু পরেই আবার বেরিয়ে গিয়েছিলেন, গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে। এতক্ষণে মিতিনের সামনে যেন আলোর আভাস। হিসেব বোধহয় এবার মিলবে আস্তে আস্তে। বোমবমদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল আজ। নাচ, গান, নাটক, আবৃত্তি মিলিয়ে রীতিমতো জমাটি ব্যাপার। নাটকের খরগোশ সেজেছিল বোমবম। সাদা পোশাক পরে লম্বা লম্বা কান লাগিয়ে সে বেজায় লম্পজম্প জুড়ল মঞ্চ জুড়ে। ছেলের কাণ্ড কারখানা দেখে মিতিন তো হেসে বাঁচে না। মা ছেলে বাড়ি ফিরল রাত 9টায়। ঢুকতে না ঢুকতে পার্থর সরব ঘোষণা, কি গো, তোমার লাবণ্য কেসে ড্রপসিন পড়ে গেল তো? মানে? ক্যাচ কটকট, পুলিশ আসামি পাকড়াও করে ফেলেছে। কে আসামি? আবার কে? জামাই বাবা জীবন, রণজয় চৌধুরী। তুমি যাকে অ্যাপেলো বলছিলে সেই হারামজাদা। এই তো এতক্ষণ খবরে দেখাচ্ছিল, হুইস্কির গ্লাসে লাবণ্য ছাড়া যে দ্বিতীয় হাতের ছাপটি পাওয়া গেছে সেটি শ্রীমান রণজয়েরই। তাই নাকি? শুধু তাই নয়, আরও অনেক কেলো করেছে। মিস্টার অ্যাপেলো একটি আস্ত ক্যাসেনোভা। বিয়ের আগে থেকেই শাশুড়ির সঙ্গে তার আশনাই ছিল। মেয়েকে বিয়ে করেও মহাব্বতে ছেদ পড়েনি। একই সঙ্গে দুদিক ডিউটি করত। এভরি ফ্রাইডে নাকি জোর রঙ্গলীলা চলতো শাশুড়ি জামাইয়ের, সারা দুপুর। তবে কথায় আছে না, জন জামাই ভাগনা কেউ নয় আপনা। হ্যাঁ, বেটা দিয়েছে শাশুড়িকে মুখ্যম দেওয়ায়। তা শাশুড়ি জামাইয়ের রিলেশনটা কিভাবে পিকচারে এলো? কাজের মেয়েটা বলেছে, রণজয়ও কনফেস করেছে। কোনটাও? সেটা অবশ্য টিভিতে কিছু বলল না, তবে স্বীকার তো করতেই হবে। পুলিশের গুঁতো যখন পড়বে পিঠে তখন বুঝবে বেটা। বাপ মেয়ের কি রিয়াকশন? তাদের দেখালো খবরে? মুভমেন্ট মুখে বসে আছে দুজন, স্পিকটি নট। ফ্যামিলিতে এমন একখানা রগরগে স্ক্যান্ডেল, ঠোঁটে আর বাক্য ফোটে। পার্থকে বেশ পুলকিত দেখাচ্ছে। ধীরে পায়ে ঘরে এলো মিতিন। সালোয়ার কুর্তা বদলে নাইটি চড়িয়ে দিল গায়ে। তারপর বাথরুম টাথরুম ঘুরে ফের এসেছে সোফায়। পার্থ টেরিয়ে টেরিয়ে মিতিনকে দেখছিল। নাক কুচকে বলল, টিকটিকি ম্যাডাম হঠাৎ এত গুম, আপসেট? একটু। পার্থ খিক খিক করে হাসছে। রণজয় অ্যারেস্ট হলো বলে? নাকি তোমার আগে পুলিশ কেসটা সলভ করে ফেললো বলে? দুটোর কোনোটাই নয়। আমার ধারণা কোথাও একটা গন্ডগোল আছে। হাসিও না তো। হুইস্কিতে আর্সেনিক, গ্লাসে হাতের ছাপ, 4টে অবধি লাবণ্য ফ্ল্যাটে রণজয়ের প্রেজেন্স, তাদের অবৈধ সম্পর্ক, আর কি চাই? কিন্তু মোটিভ? লাবণ্য নিশ্চয়ই আশনাইটা টানতে পারছিল না। জামাই তাই আগে।
টেকে না। লাবণ্যর প্রেমে গদগদ থাকলে রণজয় মোটেই রুমকিকে বিয়ে করতো না। হি হ্যাড লং টার্ম ইন্টেনশন। শ্বশুরের সম্পত্তি। সেদিক দিয়েও ভাবা যায় রণজয় হয়তো নোংরা রিলেশনটা থেকে ছাড়ান পেতে চাইছিল। আধ বুড়িটা হয়তো রাজি হচ্ছিল না, হয়তো সে ভয় দেখাচ্ছিল মেয়ের কাছে রণজয় আসলি চেহারা ফাঁস করে দেবে। ওই খ্যাপা মহিলার পক্ষে আদৌ সম্ভব নয়। আর জানাজানি হওয়া মানেই তো সর্বনাশ। এমারেল্ড টাওয়ারে দুখানা ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় অ্যাসেট মরিচিকার মতো ভ্যানিশ। অগত্যা মরিয়া হয়ে এই কুকীর্তি। এটা তাও মন্দ শোনাচ্ছে না। স্লো পয়জনিংয়ের কেসটাও এর সঙ্গে অনেকটাই মেলানোর মতো। তবু এমন একটা বোকামি, আর্সেনিক মিশানো গ্লাসটা ওইভাবে ফেলে রেখে গেল। গ্লাস ধুয়ে জায়গা মতো রেখে দিলেই তো সুইসাইড ছাড়া আর কিছুই ভাবা যেত না। এই সিলি ভুলগুলো করে বলেই না ক্রিমিনালরা ধরা পড়ে, আর তোমরা টিকটিকিরা তাদের ঘেঁটি পাকড়ে করে কমে খাও। যা খুশি বলতে পারো, আমি কিন্তু কনফিডেন্ট নই। এখনো বেশ কয়েকটা ফাঁক আছে। দু একটা কোইন্সিডেন্স ভারী অদ্ভুত। যেমন, তুমি কি এখনো লাবণ্য দেবীর হাজবেন্ডকেই ধরে বসে আছো নাকি? আমি কাউকে ধরে বসে নেই, আবার কাউকে ছাড়ছিও না। পার্থ চা শেষ করে সিগারেট ধরিয়েছে। লম্বা ধোঁয়া ছেড়ে বলল, বুঝেছি। এমন অবশ্য হতে পারে লোকটা জামাইকে ফাঁসিয়ে দিয়ে নিজে পাকাল মাছের মতো পিছলে গেল। অনিমেষবাবু যেন কখন আবার এসছিল এমারেল্ড টাওয়ারে। অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট, অ্যাকর্ডিং 4:45, 10 মিনিট এদিক ওদিক হতে পারে। সিকিউরিটির লোকটা ঠিকমতো টাইম বলতে পারছে না। তাহলে সন্দেহ তো থাকেই, অফিসে গিয়ে সে আবার ফিরে এলো কেন? বলেছে খুব টায়ার্ড লাগছিল, অথচ নিজের ফ্ল্যাটে না ঢুকে গাড়ি রেখে পার্কে গিয়ে বসে রইল কেন? গ্লাসে কিন্তু তার হাতের ছাপ পাওয়া যায়নি। রাইট, এইখানেই তো কেসটা গুলিয়ে যাচ্ছে। বলেই মিতিন ঠোঁট কামড়ে 2-1 সেকেন্ড ভাবল কি যেন, তারপর মোবাইলে চেনা নম্বর টিপছে। ও প্রান্তে সুবীরের স্বরে উল্লাস, আরে ম্যাডাম জি, দেখেছেন তো নিউজ? পাখিকে খাঁচায় পড়েছি। কাজটা ঠিক হলো কি? পরে পস্তাতে হবে না তো? কেন কেন কেন? কি বিষে লাবণ্যর মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো আননোন। আর্সেনিকে মুখ দিয়ে ওরকম গাঁজলা বেরোয় না। রাখুন তো আপনার থিওরি। বিস্কির সাথে পাঞ্চ করে পেটে কি রিয়াকশন হয়েছে তার কি কোনো ঠিকানা আছে? তবু বিসেটটা রিপোর্ট অবধি ওয়েট করলে হতো না? আহা, চার্জশিট তো পরেই রেডি করব। নিশ্চিন্তে থাকুন, মিশারা আমাকে ডোবাবে না। ডুবতে কিন্তু হলোই সুবীর হালদারকে, পুরোটা না হলেও অনেকটাই। পুজোর কুলুমানালি বেড়াতে গিয়েছিল মিতিনরা, ফিরল দেওয়ালির মুখে মুখে। হপ্তাখানেক পরে এক সন্ধ্যাবেলা সুবীরের ফোন। ম্যাডাম, আপনি কি বাড়িতে আছেন? আছি। কেন? আমি আসছি, জরুরি দরকার। মিনিট 15 মধ্যে বাড়ির সামনে পুলিশের জিপ। হন্তদন্ত পায়ে সুবীরের প্রবেশ। ধপাস করে সোফায় বসে বলল, আজই পেলাম। মানে মহিলার লিভার কিডনিতে আর্সেনিক পাওয়া গেছে বটে, তবে তা সামান্য, মানে হাই ডোজ একেবারেই নয়। কিন্তু তাহলে পয়জনিংটা 2 ধরনের ওষুধের মিক্সচার।
স্ট্রেঞ্জ কেস ম্যাডাম। নামগুলো হলো মানু, অ্যামিনো অক্সাইড আর অ্যামরেট স্পোটেলিন। এগুলো তো মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন, রিভার্স গ্রুপ, হাইলি রিঅ্যাক্টিভ। দুটো একসাথে পড়লেই ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েকের মধ্যেই যে কেউ মারা যাবে। তাই বুঝি? তার মানে সুইসাইড কেসও হতে পারে, কিংবা মহিলা ভুল করে একসঙ্গে দুটো মেডিসিন। কিন্তু দুটো একসঙ্গে থাকবে কেন? কারেক্ট। এই লাইনেও তো রণজয় চৌধুরীকে বাধা যেতে পারে। নির্ঘাত আর্সেনিক মেশানো মদ তো গেলাতেন না, পরে বাই ফোর্স ওকে দুটো ওষুধ মিলিয়ে খাওয়ানো হয়েছে। কেস গুছিয়ে সাজাতে পারবেন তো? খুব পারবো। ওই ধিনি কেষ্টকে আমি ছাড়বো না। ভালো মানুষ বাবা আর নিরীহ মেয়েটাকে যে কত কষ্ট যন্ত্রণা দিয়েছে, সাজা বাসাজনকে পেতেই হবে। রণজয়কে জেরা করে কিছু বার করা গেল? রিলেশনটা অ্যাডমিট করছে, কিন্তু মার্ডার চার্জ অ্যাডমিট করছে না। তুলি তো কোর্টে, তারপর যা হবে দেখা যাবে। ঢক ঢক 2 গ্লাস জল খেয়ে চলে গেল সুবীর। মিতিন গিয়ে দাঁড়িয়েছে ব্যালকনিতে। মিনিট 10 পর ফিরল ঘরে। পায়চারি করছে আনমনে। হঠাৎ কি ভেবে নিজের স্টাডি রুমে এসে কাগজ কলম নিয়ে বসল। লিখছে, আঁকিবুকি কাটছে। মোবাইল তুলে আচমকা ডায়াল করল অনিমেষ মজুমদারকে। জেনে নিল ডক্টর সেনের নাম্বার। হ্যাঁ, পেল লাবণ্যের ডাক্তারকে। কথা সেরে অফ করে দিল ফোন। মাথা রাখল টেবিলে। ঘাড় গুঁজে বসে আছে মিতিন। বসেই আছে। বাসস্টপ থেকে রুমকিকে দেখতে পেল মিতিন। স্কুলগেট পেরিয়ে এগিয়ে আসছে মন্থর পায়ে। জীবন্ত এক বিষাদ প্রতিমা যেন। ছোট ছোট ছেলেমেয়েরা কলকল করছে চারপাশে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই রুমকির। এমনই উদাস, এমনই সন্তপ্ত। কাছে গিয়ে মিতিন মৃদু স্বরে ডাকল, রুমকি। চমকেছে মেয়েটা। অবাক মুখে বলল, আপনি এখানে? আপনার কাছেই এসেছি। স্কুলের ছুটির জন্য অপেক্ষা করছিলাম। দরকার আছে আপনার কোনো? এমারেল্ড টাওয়ার তো কাছেই, চলুন না এগোতে এগোতে কথা বলি। পরন্ত বেলা। হেমন্তর পেলব রোদ্দুর মায়া বিছিয়েছে পথে। টুপটাপ ঝরছে শুকনো পাতা। বাতাসের হালকা শিরশিরে ভাব। হাঁটতে হাঁটতে মিতিন নিচু গলায় বলল, আপনাকে একটা গল্প শোনাব, এক দুঃখী মায়ের কাহিনী। রুমকি ঘাড় বেঁকিয়ে তাকালো। হঠাৎ? এমনি ইচ্ছা করছে। গল্পটা বোধহয় আপনার চেনা চেনা লাগবে। বলতে গিয়ে যদি কোথাও ফাঁক ফোকর আসে, আপনি শুধরে যেতে পারেন। আর চোখে রুমকিকে দেখে নিয়ে মিতিন শুরু করলো। নেহাইতে মধ্যবিত্ত এক তরুণীর বিয়ে হয়েছিল এক বিরাট ইঞ্জিনিয়ারের সঙ্গে, সির্ফ রূপের জোরে। বিয়ের বছর 1.5-2 পর তাদের একটি মেয়ে হলো। আর তারপর থেকেই মহিলা যেন কেমন বদলে যেতে লাগলো। তার স্বামী সাফল্যের পেছনে হন্যে হয়ে ছুটছে, রোজগার করছে এনতার। বউকে স্বাচ্ছন্দ্যের আর বিলাসিতার উপকরণ কিনে দিচ্ছে রাশি রাশি, কিন্তু বউয়ের জন্য খরচ করার মতো সময় তার কাছে নেই। স্বামীর সাহচর্য না পেয়ে পেয়ে এক চোরা বুভুক্ষা থেকে মহিলার মধ্যে জন্ম নিল এক অদ্ভুত বিকৃতি। স্বাভাবিক ঘরোয়া জীবন আর তার পছন্দ নয়। তার চাই নিত্য নতুন উত্তেজনা, চাই নেশা, চাই উদ্দামতা, ক্লাব, পার্টি, পুরুষ মানুষ। একটু একটু করে সে চলে যেতে লাগলো স্বামীর হাতের বাইরে। নিজের মেয়ের দিকেও ফিরে তাকাতো না। মা নয়, সেই মেয়েটাকে নিয়ে আমার গল্প। কি গল্প?
বলছি তো। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। তার একদিকে কাজপাগল বাবা আর অন্যদিকে তুমুল উচ্ছৃঙ্খল মা। দুজনের মাঝখানে পড়ে সে একা, ভীষণ একা। শামুকের মতো খোলের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে সে। বন্ধু বান্ধবদের সঙ্গেও মিশতে পারে না। কলেজ পাশ করে মেয়েটি মোটামুটি একটা চাকরি জুটিয়ে ফেলল। ডুবে থাকতে চাইল অন্য দুনিয়ায়। এমনই এক সময় মেয়েটির জীবনে এলো এক অনিন্দকান্তি পুরুষ। তার মাই পরিচয় করে দিয়েছিল ছেলেটির সঙ্গে। নেহাতি সাদামাটা চেহারার অন্তর্মুখী মেয়েটা স্বপ্নেও ভাবতে পারেনি একটি অপরূপ পুরুষ আসবে তার জীবনে। ছেলেটা তার প্রতি সামান্য আগ্রহ দেখাতে সে পাগলের মতো ভালোবেসে ফেলল তাকে। আর বিয়ের প্রস্তাব পেয়ে তো আত্মহারা। বেচারা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি গোটা ঘটনাটাই একটা সাজানো ছক। তার মা চেয়েছিল মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ছেলেটাকে পুরোপুরি কবজায় রাখতে পারবে। যাই হোক, বিয়ের পর দিব্য চলছিল শাশুড়ি জামাইয়ের লীলা খেলা। তবে বাইরে বাইরে। নতুন একটা মেয়ে কাজে লাগবার পর বাড়িতেই শুরু হয়ে গেল ফুর্তি। কাজের মেয়েটা সপ্তাহে একদিন দুপুরে বেরিয়ে যায় ঠিক সেই সময়। কিন্তু কপাল খারাপ, কাজের মেয়েটা একদিন কি কারণে যেন বেরিয়েও আবার ফিরে এলো। গোপনেই দেখে ফেলল সমস্ত কুকীর্তি। ব্যাস, খবর পৌঁছে গেল মেয়ের কানে। অমনি আগুন জ্বলে উঠল তার বুকে প্রতিহিংসার। ঘেন্না তো মাকে সে আগেই করত, কিন্তু এবার স্থির করলো একেবারে শেষ করে দেবে। শুরু হলো পরিকল্পনা মাফিক আর্সেনিক পয়জনিং। কেমিস্ট্রির ছাত্রী সে, জানে চায়ের সঙ্গে কতটুকু করে মেশালে মা ধিক ধিক করে মরবে, কিন্তু কাকপক্ষীতেও টের পাবে না। তা সেই মতোই চলছিল। তবে বিধিবাম আচমকা এক বই পড়ে মায়ের মনে দ্বন্দ্ব জাগল। সেকো বিষের লক্ষণ কেন ফুটে উঠছে তার দেহে? মানসিক রোগী বলে ডাক্তার যখন তাকে তেমন মালুম দিল না, সে ছুটে গেল ডিটেকটিভের কাছে। ডিটেকটিভ মাকে রক্ত পরীক্ষা করতে বলেছে জেনে মেয়ের প্রবাদ গুনল। সর্বনাশ, এবার তো চক্রান্ত ধরা পড়ে যাবে। আর সময় নষ্ট করলো না সে। প্ল্যান মাফিক শুক্রবার স্কুলে যাওয়ার আগে মায়ের কাছ থেকে প্যাথোলজি ল্যাবরেটরির রসিদটা চেয়ে নিল। রিপোর্ট সে নিজেই আনবে। দুপুরে জানলো বাবা হঠাৎ ফিরে এসেছে। বাবার অনুপস্থিতিতেই কাজটা সেরে ফেলতে চেয়েছিল সে, কিন্তু তখন আর পিছুবার উপায় নেই। স্লো পয়জনিং এর ব্যাপারটা জানাজানি হয়ে যাবে যে। অতএব পুরনো প্ল্যান মাফিক 4টে বাজার ঠিক কয়েক মিনিট আগে সে ফোন করলো নিজের ফ্ল্যাটে। বর তখন 8 তলায়, ধরল না। সঙ্গে সঙ্গে বরের মোবাইলে ফোন, বলল লোক আসবে, তাকে বসাও। বর তড়িঘড়ি নেমে এলো নিচে। ফ্ল্যাটে সে ফিরে এলো কিনা জানতে ফের নিচের ল্যান্ডলাইনে ফোন। হ্যাঁ, কাটা সরে গেছে, ময়দান ফাঁকা। এবার মেয়ে সোজা গেল মায়ের ফ্ল্যাটে। জামাইয়ের সঙ্গে ব্যভিচার নিয়ে সরাসরি চার্জ করলো। অমনি হিস্টেরিক হয়ে পড়ল মা। তাকে শান্ত করার জন্যে মেয়ে পলকে নরম। গায়ে মাথায় হাত বুলিয়ে 2টো ওষুধ খাইয়ে দিল। মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার সুবাদে সে জানত মানসিক অবসাদের এই 2টো ওষুধ একসঙ্গে খেলে 1-1.5 ঘন্টার মধ্যেই মা মরবেই। তবু অপেক্ষা করলো খানিকক্ষণ, যতক্ষণ না কলভলশন থামল। তারপর ঠান্ডা মাথায় সিঙ্কে নামানো 2টো গ্লাসের একটাকে রুমালে জড়িয়ে তুলে আনে। তাতে ফের হুইস্কি ঢালে।
200 মিলিগ্রামের বেশি আর্সেনিক মিশিয়ে রাখল সকলের দৃষ্টির সামনে। নিঃসন্দেহে নিজের ফ্ল্যাটে এসে ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে কথাও বলল, চাউমিনও বানালো। সে অবশ্য জানতে পারেনি তার বাবাও সেদিন ফিরে এসেছিল ফ্ল্যাটে খানিক আগে। বউ আর জামাইকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে গেছিল বাড়ির থেকে। এখন অবশ্য বাবা মেয়ে দুজনেরই হাড় জড়িয়েছে, মহিলাও খতম আর জামাইও শ্রীঘরে। একটা না বলে থামল মিতিন। দেখছে রুমকির প্রতিক্রিয়া। অনেকক্ষণ পর রুমকির স্বর ফুটল, মেয়েটার এখন কি করা উচিত? সেটা মেয়েটাই ঠিক করুক। রুমকির কাঁধে হাত রাখল মিতিন। আলতো হেসে বলল, তবে এটুকু বলতে পারি, নিজে সারেন্ডার না করলে মেয়েটাকে কখনো কোনো দিন ধরা যাবে না। নিঝুম হয়ে শুনছে রুমকি। নিঃশব্দে অতিক্রম করল বাকি পথটুকু। এমারেল্ড টাওয়ারের গেটে পৌঁছে নির্জীব চোখে একবার দেখল মিতিনকে। এরপর চলে গেল পায়ে পায়ে। পরদিন সকালে সুবীর হালদারের ফোন পেল মিতিন। এমারেল্ড টাওয়ারের আবার অস্বাভাবিক মৃত্যু। এবার 8 তলা নয়, 3 তলায়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে রুমকি। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত ২০। গল্প পাঠে শ্রীমতী মৌসুমী দে, মিতিন মাসির ভূমিকায় সৈমী ব্যানার্জি, লাবণ্যর ভূমিকায় শ্রীমতী মধুরিমা পাল দত্ত, অনিমেষ পার্থ ও দারোয়ানের ভূমিকায় সৌপ্তিক দে, রুমকির ভূমিকায় শ্রেয়া কর্মকার, সুবীর হালদারের ভূমিকায় স্বাগত বাসু, রণজয়ের ভূমিকায় রোহিত দত্ত, মালতীর ভূমিকায় শ্রীমতী নবনীতা ব্যানার্জি। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।